হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ক্লাস করতে যাচ্ছি, যেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার ভাষা। এই চ্যাপ্টারটা বা এই বাংলা ব্যাকরণটা স্টুডেন্টদের কাছে এত কঠিন লাগে, তারা পড়েই কুল পায় না এবং কিচ্ছু বুঝতে পারে না। দেখো আমরা কিভাবে পড়বো, আমি তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াইয়া দিব এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় দেবো এইভাবে। এবং সাথে সাথে যেমন দেখো, অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। ভাষার প্রাণ কোনটি? যশোর বোর্ড 2015, কুষ্টিয়া বোর্ড 2018, 2016 এই কোশ্চেনটা আসছে। এইভাবে আমি প্রত্যেকটা লাইনের সাথে সাথে কোন লাইন থেকে কি এমসিকিউ আসছে আমি সব দেখা দেবো, এবং কোন কোন লাইনগুলো একদম ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি পড়ায় দিব সাথে সাথে, একদম সাথে সাথে। এর মাধ্যমে তোমার কি হবে? এর মাধ্যমে তুমি জাস্ট আমার ক্লাসটা করবা, আর কিচ্ছু করা লাগবে না। আমার ক্লাসটা করবা, বইটাকে হাতে নিবা, আমি যেভাবে যেভাবে যেই কালার দিয়ে দাগায় রাখছি এভাবে দাগায় ফেলবা। তোমার পরীক্ষার আগের দিন তুমি জাস্ট খালি 5 থেকে 10 মিনিট করে রিভাইজ দিবা প্রত্যেকটা চ্যাপ্টার, আর কিচ্ছু করা লাগবে না। প্রত্যেকটা চ্যাপ্টার দেখো সেম, প্রত্যেকটা চ্যাপ্টার সেম, প্রত্যেকটা পৃষ্ঠা। আজকের ক্লাসে আমরা এই পুরো ভাষাটা শেষ করে ফেলবো। এইভাবে আমি শেষ করে দেব তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার। বাংলা ব্যাকরণে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে, তোমাদের যারা ব্যাকরণ অংশ নিয়ে প্রবলেম, সবগুলো এভাবে শেষ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। আর তার আগে একটা বিষয়, এই যে ক্লাসগুলো করতেছ, আমাদের এই ক্লাসগুলো এই কোর্সটার ক্লাস, এটা হচ্ছে টার্গেট ট্যালেন্ট পুল বৃত্তি কোর্সের ক্লাস। যারা 2026 সালে বৃত্তি পরীক্ষার্থী, তোমরা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে তোমার বৃত্তি পরীক্ষার যে 5টা সাবজেক্ট আছে, গণিত, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে হচ্ছে বিজ্ঞান, বিশ্ব পরিচয়। এই প্রত্যেকটা সাবজেক্ট বইয়ের এরকম প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়ায় দেবো, যাতে করে তোমার পরীক্ষার হলে যে এমন একটা কনফিডেন্স পাবো, তুমি দেখবে সবগুলো কোশ্চেন তোমার কমন। এখন তোমার খালি একটু কষ্ট করে সুন্দর করে গোছায় গোছায় লেখা লাগবে, পরীক্ষার হলে তোমার এমন হবে। আর ভাই, বৃত্তি পরীক্ষার জন্য তুমি বই যদি সুন্দর করে না পড়ো, তাহলে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া খুবই টাফ। আর অনেকে আছে কি করবে, বইয়ের লাইন বাই লাইন সব মুখস্থ করবে। সব মুখস্থ কখনোই করা লাগে না, মুখস্থ করা লাগে জাস্ট স্পেসিফিক কিছু জায়গা। ঠিক আছে? স্পেসিফিক কিছু জায়গা যেগুলো আমি তোমাকে দেখায় দিব। তুমি জাস্ট আমার দাগানো লাইনগুলো মুখস্থ করে ফেলবা, আমি যেভাবে তোমাকে পড়াবো সেভাবে তুমি সেগুলো পড়ে ফেলবা, তোমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তোমরা চাইলে এই বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের বৃত্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশন হয়ে যাবে, তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। একদম কমপ্লিট প্রিপারেশন, শুধুমাত্র 1500 টাকা কোর্স ফি, শুধুমাত্র 1500 টাকা কোর্স ফি। একবার পে করলে আর পে করা লাগবে না। হ্যাঁ, তোমরা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবা। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবা। আর আমাদের আরেকটা কোর্স চলতেছে, যেটা হচ্ছে বিজ্ঞান, বিশ্ব পরিচয় আর আইসিটি। শুধু এই 3টা সাবজেক্টের এটার দাম হচ্ছে মাত্র 699 টাকা। এখানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি 3টা সাবজেক্ট তুমি A to Z সব পাবা, সব পাবা। যারা এটাতে ভর্তি হতে চাইতেছ না বা বৃত্তি পরীক্ষা দিবা না, তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আর আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা লাগবে, এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে সেটা ঠাডা মুখস্থ, সেটা ভুল আর কোনো অপশন নাই। কিন্তু এই কালার আর এই কালার, এই 2টা কালার দিয়ে যেগুলো দাগানো থাকবে সেগুলো তোমার মুখস্থ রাখার ট্রাই করবা, কিন্তু মুখস্থ না থাকলেও প্রবলেম নাই, তুমি জাস্ট 15 বার করে পড়ে রাখবা। কিন্তু এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে এটা তোমার ঠুটস্থ থাকা লাগবে। তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি, এবং যারা ভর্তি হতে চাও অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, বৃত্তি পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে ভাষা। ভাষা কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ভাষা। আচ্ছা, আমরা যেভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি সেটাই হচ্ছে ভাষা। আমি এই যে কথা বলে বলে আমার মনের ভাবটা প্রকাশ করতেছি, এটাই হচ্ছে ভাষা। আমি তোমাকে যদি ইশারা দিয়ে যদি ডাকি, এভাবে ইশারা দেওয়ার অর্থ কি? এভাবে ইশারা দেওয়ার অর্থ এদিকে আসো, তাই না? এটা হচ্ছে ভাষা। আমি সোজা কথা হচ্ছে যতভাবে ইশারা হোক, মুখের আওয়াজ দিয়ে হোক, যেইভাবে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো তোমার জন্য বা তোমার সামনে, সেটাই হচ্ছে ভাষা, সেটাই হচ্ছে ভাষা। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বোঝা গেছে। আমি যেইভাবেই হোক, আমি তোমাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকলাম, আর না হলে মুখ দিয়ে চিল্লায়ে ডাকলাম, তোমার নাম ধরে ডাকলাম, যেইভাবেই হোক, আমি জাস্ট তোমাকে আমার মনের ভাষাটা যদি মনের কথাটা যদি বুঝাইতে পারি, সেটা হচ্ছে ভাষা। ঠিক আছে? এখানে দেখো, যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কারণ এর সবই হচ্ছে ভাষা। আচ্ছা, প্রথম থেকে আসি। মানুষ সৃষ্টির সেরা জীব, তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি ও ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায়, নানা অঙ্গভঙ্গি করে, তারপর হচ্ছে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশিত করা যায়। মুখের মাধ্যমে তুমি যতটা একটা জিনিস, একটা টপিক, একটা বিষয় তুমি মুখের কথার মাধ্যমে যতটা সুন্দর করে বুঝাইতে পারবা, অন্যান্য আকার ইঙ্গিত,
বা ইশারা বা বিভিন্ন অঙ্গভঙ্গি এগুলো দ্বারা তুমি করতে পারবা না। এর জন্য বলছে যে হচ্ছে মুখের ধ্বনি বা মুখের আওয়াজের সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। আচ্ছা, যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন সবই ভাষা। এতটুকু বোঝা গেছে? আমি যেভাবেই হোক, আমি তোমাকে ইশারা দিয়ে ডাকলাম, আর নইলে হচ্ছে কি বলে জি মুখ দিয়ে ডাকলাম, বা আমি তোমার হচ্ছে আমি নিজে নাচলাম, নেচে টেচে তোমাকে ডাকলাম, বা তোমাকে আমি ছবি পাঠায় রাখলাম, যেভাবেই হোক আমি তোমাকে যদি বুঝাইতে পারি আমার মনে কথাটা, সেটাই হচ্ছে ভাষা। বুঝা গেছে? আচ্ছা, অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি বা মুখের আওয়াজ অনেক বেশি অর্থপূর্ণ হয় এবং অন্যরা বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। তার মানে ভাষা কাকে বলে? সহজ ভাষায় মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসা অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টি। অর্থপূর্ণ আওয়াজ হওয়া লাগবে। এখন তুমি এও এও করো, কিন্তু তুমি যদি বুঝাইতে না পারো, যেমনটা করে হচ্ছে বোবারা, যারা বোবা, ওরা মুখ দিয়ে আওয়াজ করে ঠিকই, কিন্তু ওদের কথা কি তুমি বুঝতে পারো? বুঝতে পারো না। তাহলে কি তাদের মুখের ওইটা কি ভাষা? না, ভাষা না, ভাষা না। সোজা কথা হচ্ছে আমি তোমাকে যা বুঝাইতে চাইতেছি সেটা তোমার বুঝতে পারা লাগবে, সেটা তোমার বুঝতে পারা লাগবে। যখন তুমি বুঝতে পারবা তখনই সেটা ভাষা। ঠিক আছে? আচ্ছা, এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। অর্থপূর্ণ ধ্বনি বা অর্থপূর্ণ আওয়াজই হচ্ছে ভাষার প্রাণ। দেখো, এখান থেকে কোশ্চেন চলে আসছে, ভাষার প্রাণ কোনটি? ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ বর্ণ সমষ্টি, অর্থপূর্ণ ধ্বনি, অর্থপূর্ণ বাক্য, অর্থপূর্ণ শব্দ। তোমরা কি করবা? অর্থপূর্ণ বাক্য দিয়ে আসবা। কিন্তু ভাষার প্রাণ হয়েছে অর্থপূর্ণ ধ্বনি বা আওয়াজ, অর্থপূর্ণ ধ্বনি। ঠিক আছে? ওকে, এই যে একটা কোশ্চেন পেরে গেলা। বিশেষ করে ব্যাকরণের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার যেটা আছে, প্রথম চ্যাপ্টারকে খুবই গুরুত্ব দিয়ে পড়া লাগবে ব্যাকরণের ক্ষেত্রে। কারণ প্রথম চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা থেকে কোশ্চেন দিবেই। 95% সম্ভাবনা আছে প্রথম পৃষ্ঠার থেকে কোশ্চেন দেবে। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখছে যে হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা যে মুখস্থ করতে যাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। না, মুখস্থ করতে পারে, অনেকে মুখস্থ করতে পারে, তাদের মুখস্থ বিদ্যা অনেক ভালো। কিন্তু আমার মতো পাবলিক যারা হয়েছে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে রাখবে, পরীক্ষার হলে যে মাথা থেকে বের করে করে নিজের মতো করে লিখবে, তারা ডিরেক্ট মুখস্থ করতে পারে না। আমি ডিরেক্ট মুখস্থ করতে পারি না, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে লিখি। যেমন ধরো এই সংজ্ঞাটা আমি যদি এখন পড়তাম, আমি কি করতাম? আমি আগে দেখতাম বাকযন্ত্র জিনিসটা কি, এরপরে দেখতাম এই নিষ্পন্ন দ্বারা কি বুঝাইছে, এরপরে বুঝতাম যে স্বতন্ত্রভাবে অবস্থিত এই কথাটা দ্বারা কি বুঝাইছে, এরপরে বলতাম তথা বাক্যে প্রযুক্ত এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইলো। এগুলো বুঝে রাখতাম, পরীক্ষার হলে যে নিজে নিজে বানায় লিখতাম। কিন্তু এই সকল সংজ্ঞাগুলো চেঞ্জ করা যায় না, মানে এই যে ধরো হচ্ছে কারো মুখের কথা, যেমন হচ্ছে নিউটনের যে 3টা সূত্র আছে, তোমরা অনেকেই পড়ছো, এই সূত্রগুলো পদার্থবিজ্ঞানে, এই সূত্রগুলো কখনো চেঞ্জ করা যাবে না, এদের ভাষা কখনো চেঞ্জ করা যায় না। ঠিক আছে? আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। যে কোনো কঠিন জিনিস আমি ডিরেক্ট মুখস্থ করি না, আমি এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে রাখি, তারপরে যে তোমার এসে পরীক্ষা হলে যে বানায় লিখি। আচ্ছা, এই সংজ্ঞা মুখস্থ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার আসো, নির্দিষ্ট জনসমাজে মানুষের মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় তাকে ভাষা বলে। স্থান কাল সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। স্থান কাল ভাষাভেদে সমাজভেদে কয়টা জিনিসের কথা বলছে? স্থান কাল। স্থান বলতে কি বুঝাইছে? আমি বর্তমানে সিলেটে আছি, সিলেটের ভাষা একরকম, তুমি রাজশাহীতে যাও, রাজশাহীর ভাষা আরেক রকম। তার মানে স্থান যখন চেঞ্জ হয়েছে, ভাষাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কাল বলতে বুঝাইছে প্রাচীন যুগে বা আদিকালে বাংলা ভাষা যেরকম ছিল, এখনকার যুগে বাংলা ভাষা সেরকম নাই। ঠিক আছে? অনেক চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসো সমাজভেদে, বিভিন্ন সমাজে, কোন সমাজে তোমার হচ্ছে যেমন গ্রামের সমাজে কি হয়, আঞ্চলিক ভাষায় কথা বলে, তাদের নিজেদের ভাষায় কথা বলে। কিন্তু তুমি শহরে যাও, তুমি একটা অফিসে যাও, সেই সমাজে অফিসের সোসাইটির মধ্যে তুমি এই ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবা না। আঞ্চলিক ভাষায় কথা বললে তোমাকে নিচু বলা হবে। হ্যাঁ, ঠিক আছে? ফর্মালিটি মেনটেন করা লাগবে। আচ্ছা, স্থান কাল সমাজভেদে 3টা জিনিস, স্থান কাল সমাজ। আচ্ছা, এটা থেকে কিন্তু কোশ্চেন আসছে
এই স্থানকাল সমাজ এটা থেকে কোশ্চেন আসছে, নিচে দাগানো আছে। আচ্ছা, এখন কথা হয়েছে এখানে বাকযন্ত্র যে পড়লাম, বাকযন্ত্র জিনিসটা কি? বাকযন্ত্র জিনিসটা কি? বাকযন্ত্র হচ্ছে আমাদেরকে কথা বলতে সাহায্য করে আমাদের যেই সকল অঙ্গ, আমাদেরকে কথা বলতে সাহায্য করে আমাদের যেই সকল অঙ্গ। এখন আমাদেরকে কথা বলতে কারা সাহায্য করে তুমি বলো তো? কথা বলতে কারা সাহায্য করে? দাঁত সাহায্য করে, জিহ্বা সাহায্য করে, মুখ বিবর বা মুখের ভিতরে যে গহ্বর এটা সাহায্য করে, কণ্ঠ কথা বলতে সাহায্য করতেছে, জিহ্বা তো বললামই। তারপরে হচ্ছে জিহ্বাটা যে উপরে আমাদের মুখের উপরের অংশের সাথে লেগে থাকে এটাকে বলা হয় তালু। এটার সাথে তোমার এটা আমাদেরকে সাহায্য করতেছে। নাক আমাদেরকে কথা বলতে সাহায্য করে। ঠিক আছে, সোজা কথা হয়েছে আমাদেরকে কথা বলতে যারা যারা সাহায্য করতেছে তারাই হচ্ছে বাকযন্ত্রের অংশ। তোমার কোশ্চেনে এটা আসবে, এটা কোশ্চেনে আসবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিক থাকা লাগবে। তুমি ও করলাম, কিছু বুঝছো? কি বলছি, কিছু বুঝছো? কিছু বোঝা নাই। তার মানে এখানে আমার অর্থ থাকা লাগবে। এগুলোর কোনো অর্থ আছে? অর্থ নাই। অর্থের একটা ধারাবাহিকতাও থাকা লাগবে। হ্যাঁ, অর্থের একটা ধারাবাহিকতাও থাকা লাগবে। আচ্ছা, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। এই কোশ্চেনটা দেখো আসছে, ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। কতবার আসছে এই কোশ্চেন, তার মানে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। একাধিক শব্দের সমন্বয়ে এবং অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। এই যে শব্দ গঠিত হলো এবং কয়েকটা শব্দ তুমি হচ্ছে সুন্দর করে সাজায় রাখলা, তাদের অর্থের ধারাবাহিকতায় তৈরি হবে বাক্য। এই কোশ্চেনটাও দেখো আসছে, কতবার আসছে, কতবার আসছে। তুমি পরীক্ষা তুমি নিজে হলে কি করতা? বই একদম লাইন বাই লাইন ছোটস্থ করে ফেলতা, কিন্তু এটা কি করার প্রয়োজন আছে? এই যে পুরো একটা পৃষ্ঠার মধ্যে যেই কয়টা লাইন লাগাইছে তুমি সেই কয়টা লাইনে পড়ো, আর দরকার নেই পড়ার, আর দরকার নাই। আচ্ছা, পশু পাখি ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এই জায়গাতেই। কোন জায়গাতেই? মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে, শব্দ একের পর এক অর্থবোধক শব্দ বলে এবং বলার মাধ্যমে বাক্য তৈরি করে। আর বাক্যর পর বাক্য সাজিয়ে একের পর এক মনের ভাষা বা মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নাই। পশু পাখি নানা রকম আওয়াজ করে ঠিকই, কিন্তু তাদের ভাষা, ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক কোনো ভাষা নয়। আচ্ছা, এই যে কোশ্চেন আসছে, কি ভেদে ভাষার রূপভেদ করা হয়? স্থান, কাল, সমাজ। একটু আগে পরে আসলাম, স্থান, কাল, সমাজ। আচ্ছা, সেম কোশ্চেন দেখো কতবার, কত স্কুলে আসছে এই কোশ্চেনটা। এরপরে আসো, স্থান, কাল, সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর ভাষা এক নয়। আবার একই ভাষা 1000 বছর আগের রূপ আর এখনকার রূপ, আজকের রূপ হুবহু মিলে না। যেমন বাংলাদেশে অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, তারপরে হচ্ছে ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি। এটা তোমার মুখস্থ রাখা লাগবে, ফ্রান্সের ফরাসি। তারপরে হচ্ছে চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন। চীন দেশের ভাষা কি? ম্যান্ডারিন। এগুলো কিন্তু আসবে। চীন দেশের ভাষার নাম কি? ম্যান্ডারিন। বাংলাদেশের ভাষার নাম যেরকম কি বাংলা, চীন দেশের ভাষার নাম হচ্ছে ম্যান্ডারিন। আর বাংলাদেশের ভিতরেও বাংলার পাশাপাশি যারা চাকমা জনগোষ্ঠী আছে বাংলাদেশে, তাদের ভাষা কি? চাংমা। চাকমা জনগোষ্ঠীর ভাষা কি? চাংমা। গারো জনগোষ্ঠীর ভাষা কি? আচিক। গারো জনগোষ্ঠীর ভাষা কি? আচিক। এরপরে হচ্ছে প্রায় 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। মানে আজ থেকে 500 বছর আগে বাংলা ভাষা যেমন ছিল এখনকার বাংলা ভাষা তেমন নাই, চেঞ্জ হয়ে গেছে। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষার এই রূপ পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। কি করছে? প্রবাহমান নদী যেরকম চলতেই থাকে নদীতে স্রোত সবসময় থাকেই, সেরকম প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়েছে কোনটাকে? ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। সুন্দর করে মুখস্থ করো এটা, প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে ভাষাকে। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলো এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির না। বাংলা ভাষা আগে যেমন ছিল, বাংলা ভাষার জন্মের কালে বাংলা ভাষা যেমন ছিল এখন কিন্তু তেমন নাই, চেঞ্জ হয়ে গেছে। ভাষা কখনো স্থির থাকে না, মাথায় রাখা লাগবে। ভাষা চলমান প্রবাহমান নদীর মতো, ভাষা কখনো স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে সেই ভাষাটাকে কি বলা হবে জানো? মৃত ভাষা।
ভাষা যদি স্থির হয়ে যায় সে ভাষাটাকে কি বলা হয়? মৃত ভাষা। কি বলা হয়? মৃত ভাষা। আচ্ছা, এখন কথা হচ্ছে, তোমার কি মাথায় কোশ্চেন জাগে, ভাইয়া এই সারা পৃথিবীতে তাহলে কয় হাজার ভাষা আছে? সারা পৃথিবীতে ভাষা আছে হচ্ছে 3,500, 3,500, 3,500 কাছাকাছি ভাষা আছে। বাংলা, ইংরেজি, গণিত বলতেছি কেন, বাংলা, ইংরেজি, এরপরে হচ্ছে উর্দু, হিন্দি, এরকম 3,500-এর মতো ভাষা আছে সারা পৃথিবীতে। আচ্ছা, এইখান থেকে দেখো কোশ্চেনটা আসছে, বর্তমানে পৃথিবীর কতগুলো ভাষা চলিত আছে? 3,500। আসো, চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে, এই যে চাংমা। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? গারোরা বলে হচ্ছে আচিক ভাষায়। আচিক ভাষা, এগুলো কিন্তু বিশ্ব পরিচয় বইও আছে। আচ্ছা, এবার আসো মাতৃভাষা। মাতৃভাষা, মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে লালিত পালিত হয় এবং তার কথাই শিখে। জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ তার নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে তার মাতৃভাষা বলে। তাকেই তার কি মাতৃভাষা বলে। তার মানে কি, জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিখে সেটা হচ্ছে তার মাতৃভাষা। আচ্ছা, এখন কথা হয়েছে, তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া অনেকের তো জন্মের পরে মা মারা যায়, তাহলে তারা তো তাদের বাবা, ভাই বা দাদি, তাদের কাছ থেকে ভাষা শিখে। তাদের ভাষা কি হবে? তাদের ভাষা মাতৃভাষা ভাই। মায়ের পরিবর্তে বাবা, দাদি এরকম থাকতেছে, মায়ের ভাষাই তো ওটাও মাতৃভাষা। আচ্ছা, এবার আসো, বাংলাদেশ ছাড়াও কোথায় কোথায় আর তুমি বাংলা ভাষা পাবা? বাংলাদেশ ছাড়া আর কোথায় কোথায় তুমি বাংলা ভাষা পাবা? বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, তারপরে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন আছে। তার মানে তোমাকে এমসিকিউ এটা দিতেই পারে যে বাংলাদেশ ছাড়া আর কোথায় কোথায় আছে বাংলা ভাষার প্রচলন আছে। কোথায় কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তারপরে উড়িষ্যা বললাম, তারপর হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য বললাম, আর কি কি বললাম বাকিগুলো আমি ভুলে গেছি, ঝাড়খণ্ড রাজ্য, আর কি আসাম ও বিহার। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। তাছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের ভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। পৃথিবীর কয় কোটি লোকের মাতৃভাষা বাংলা? 30 কোটি লোকের। আমাদের বাংলাদেশে কয় কোটি মানুষ আছে? অন এভারেজ 20 কোটি। মানে বাংলাদেশ ছাড়াও আরো বাহিরের কান্ট্রির বা বাহিরের দেশের আরো 10 কোটি মানুষের ভাষা কি বাংলা। মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। বাংলা ভাষার স্থান কত? ষষ্ঠ। এই দেখো, এটা কতবার কত জায়গায় আসছে যে সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষা স্থান কততম, মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্থান কততম? ষষ্ঠতম। আচ্ছা, পৃথিবী কত লোকের মাতৃভাষা বাংলা? প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। আচ্ছা, আসো, রাষ্ট্রভাষা কাকে বলে বলো তো? এতক্ষণ পরে তো মাতৃভাষা পড়াইলাম, মায়ের কাছ থেকে যে ভাষা শিখবা সেটাই মাতৃভাষা। এখন বলো রাষ্ট্রভাষা কাকে বলে? তার মানে রাষ্ট্রের কাছে থেকে তুমি যেই ভাষা শিখবা সেটাই হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, এমন কি না। জিনিসটা হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। সংবিধান বুঝো? সংবিধান হচ্ছে বাংলাদেশের নিয়ম কারণে একটা বিষয় আছে না, ধরে যে হচ্ছে বাংলাদেশের নিয়ম কারণ। তুমি চুরি করলে তোমার হাত কাটা হবে, নাকি তোমাকে জেলে দেওয়া হবে, নাকি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেই জিনিসগুলো এই সংবিধানে লেখা আছে। ঠিক আছে, এরকম আরো বহুত জিনিস আছে সংবিধানে। তো রাষ্ট্রীয় কাজে, আমাদের রাষ্ট্রীয় যে সকল কাজ আছে রাষ্ট্রের বা আমাদের বাংলাদেশের যে সকল কাজ আছে, সেই সকল কাজে যেই ভাষাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাষ্ট্রভাষা। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া রাষ্ট্রীয় কাজ বলতে কি কি বলা যাইতে পারে? যেমন দেখো, রাষ্ট্রীয় কাজ বলতে বুঝাইতেছে এই যে বাংলাদেশে যে শিক্ষা প্রদান করা হয়, সব সরকারি প্রতিষ্ঠান যেগুলো, এগুলোতে কিন্তু বাংলায় শিক্ষা প্রদান করা হয়। তারপরে আমাদের পাঠ্যপুস্তকগুলো প্রায় বাংলায়। এরপরে হচ্ছে সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, 2 ভাষাতে আছে। মেইন বিষয় হচ্ছে রাষ্ট্রীয় কাজের ভিতরে দলিল, জমির দলিল চেনো? জমির দলিল কিন্তু একবার বাংলায় লেখা থাকে, আর কি লেখা থাকে বাবা কিচ্ছু বোঝা যায় না, কি লেখা থাকে কিচ্ছু বোঝা যায় না। তার মানে রাষ্ট্রীয় কাজ হচ্ছে
এখানে আমি যা যা পড়ালাম তার ভিতরে দলিল দলিল দস্তাবেজ লিখন, এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজের একটা বড় একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। বাংলাদেশে যেমন বাংলা, চাকমা, আচিক, মণিপুরি ভাষা ইত্যাদি। ভারতে কি কি ভাষা আছে? ভারতে বাংলা আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, পাঞ্জাবি আছে, এরপর হচ্ছে তামিলনাড়ু ভাষা আছে, এরপর হচ্ছে কানাড়ি ভাষা আছে। তামিলনাড়ু বললাম কিভাবে? আমরা তো মুভি দেখি, তাই না? তোমরা তো অনেকেই মুভি দেখো, বাহুবলী মুভি দেখছো। এরপরে আর কি আছে? আরো তো অনেক মুভি আছে, এসব মুভি টুভি তো দেখো। তো এইসব মুভি টুভি কি আমরা ম্যাক্সিমামই দেখে হচ্ছে তামিল ভাষায় থাকে, ওখান থেকে হিন্দি ভাষায় কনভার্ট করা হয়, আবার হিন্দিরও মুভি আছে, যাই হোক। আচ্ছা, এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে প্রশ্ন আসে। তার মানে আমাদের বাংলাদেশে কতগুলা ভাষা, বাংলা ভাষা, চাংমা ভাষা, আচিক ভাষা, মণিপুরি ভাষা। এখন কথা হয়েছে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভাষা তোমার হচ্ছে কোন ভাষা দ্বারা পরিচালিত হবে, কোন ভাষা দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লেখা আছে, সংবিধান বা নিয়ম, যেটা নিয়মের বই, সোজা কথা তোমাকে বললাম, নিয়মের বইয়ের প্রথম দিকের বা প্রথম ভাগের 3 নম্বর অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। এখন দেখো কোথায় লেখা আছে, সেই কোশ্চেনটা তোমাদের কতবার আসছে? ঢাকা বোর্ড 2017 সালে, যশোর, ব্লা ব্লা ব্লা, না পড়ি। তার মানে কোথায়? বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে আসছে। এরপরে আসো, রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। আমাদের মানে কি বলছে, ধরো আমাদের দেশে বাংলা ভাষা বা ভাষায় কথা বলে এরকম মানুষ আছে কতজন? মিনিমাম গেলে 100%-এর ভিতর 95%ই বাংলা ভাষায় কথা বলে, বাকি আছে আর মাত্র 5%, যে 5% মিলায় আরো যত ভাষা আছে সব ভাষার লোকজন। তার মানে কি ভাই, 95% মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষাই তো হবে রাষ্ট্রভাষা, তাই না? আচ্ছা, এই ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, এই তো এগুলো আর কি। এখন আসো, আমাদের তো রাষ্ট্রভাষা বাংলা, এটা কোথায় লেখা আছে? সংবিধানের প্রথম ভাগের কত অনুচ্ছেদে? 3য় অনুচ্ছেদে লেখা আছে। এখন কথা হয়েছে পাকিস্তানে, বিষয়টা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি আবার ইংরেজিকেও ব্যবহার করা হয়। ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাকিস্তানের তার মানে রাষ্ট্রভাষা কি? উর্দু। এবং উর্দুর পাশাপাশি তাদের দাপ্তরিক কাজের জন্য কোন ভাষা ইউজ করে? তারা ইংরেজি ইউজ করে। এখন আসো ভারতে, ভারতের আবার সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নাই, ওদের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নাই, যার কারণে দাপ্তরিক কাজগুলা নর্মালি তোমার হচ্ছে হিন্দি ভাষাতেই হয়ে থাকে, এবং হিন্দির পাশাপাশি ইংরেজিও কিছুটা ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, ভারতের রাজ্যগুলো প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়। তাহলে ভারতের রাজ্যে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়। আর দাপ্তরিক কাজের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? হিন্দি ভাষা ব্যবহার করা হয়। আর প্রশাসনিক কাজের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসো, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসাম রাজ্যকে বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গ, ভারতের এগুলো বিভিন্ন জায়গার নাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্য, এগুলো সব একটা রাজ্যের নাম, ঠিক আছে? রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কি? বাংলা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কি? বাংলা। বাংলা ভাষার মূল উৎস কি? আচ্ছা, এটা এখন তোমাদের এই পড়ার মধ্যে দেওয়া নাই, কিন্তু তোমার পড়া লাগবে, যেহেতু ভাষা রিলেটেড টপিক, তোমার পড়া লাগবে। বাংলা ভাষার মূল উৎস কি? মানে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে? বৈদিক ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে? বৈদিক ভাষা থেকে আসছে। আচ্ছা, এখন আসো, সাধু ও চরিত্রীতির ভাষাতে আসে, সাধু ও চরিত্রীতির ভাষাতে আসে। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক ভাষা, আর অপরটি হচ্ছে লেখার ভাষা। লেখার ভাষা তার মানে ভাষাকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে তুমি লিখতেছো যেই ভাষাতে, আর মুখে বলতেছো যেই ভাষাতে। আচ্ছা, ভাষার মৌখিক রূপ আবার 2টা ভাগে বিভক্ত। ভাষার মৌখিক রূপ আবার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আঞ্চলিক, আর একটা হচ্ছে প্রমিত। আর লৈখিক রূপ আবার কয় ভাগে বিভক্ত? চলিত আর সাধু। লৈখিক রূপ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, চলিত আর সাধু।
তার মানে বাংলা ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌখিক ভাষা, একটা হচ্ছে লৈখিক ভাষা বা লেখি আমরা যেই ভাষা। মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে প্রমিত ভাষা। এখানকার ভিতরে প্রমিত ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর লৈখিক ভাষার ভিতরে আছে হচ্ছে চলিত ভাষা, সাধু ভাষা। ভাষার মৌখিক রূপে কয়টা রীতি আছে? মৌখিক রূপে কয়টা রীতি আছে? মুখে যে বলো তুমি সেটার কয়টা নিয়ম আছে? দুইটা। মৌখিকের দুইটা নিয়ম কি কি? আঞ্চলিক আর প্রমিত। আচ্ছা, এখন আসো আঞ্চলিক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেই ভাষারীতিকেই বাংলা বা আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত করা হয়। অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষা বলে। তোমরা দেখবা সিলেটের মানুষজন কিভাবে কথা বলে। আমি তো সিলেটে থাকি, প্রথম 6 মাস এসে আমি তাদের ভাষা বুঝতাম না, কিভাবে কথা বলে ভাই, মনে হয় যে চাইনিজ কোনো ভাষা কইতেছে। হ্যাঁ, আর আর ওরা সব বলে হয়েছে খাইসসনি দাইসসনি, মানে সব মানে খ খ খ, বুঝছো, সব খয়ের ভিতর থেকে। আমার মানে প্রথম আসার পরে বুঝতে হারে কষ্ট হয়েছে এদের ভাষা বুঝতেই পারি না। আর রাজশাহীর ভাষা কি, চাপাইয়ের ভাষা কি, কয় যে লিচিস না কি যেন বলে, লিচিস বে, হচ্ছে সব কথার শেষে ওদের বে, মামুর বেটা, এরপরে আরো কি কি যেন বলে আর কি। আমিও রাজশাহীরই লোক, কিন্তু আমি তোমার হচ্ছে রাজশাহীর ভাষা পারি না। আমাদের নর্মাল ভাষা এরকমই, আমি যেভাবে কথা বলি তোমাদের সাথে এরকমই আমাদের নর্মাল ভাষা। আচ্ছা, আঞ্চলিক ভাষা তার মানে কি? আঞ্চলিক ভাষা হচ্ছে কোনো অঞ্চলে মানুষজন যে ভাষায় কথা বলে। এখন আঞ্চলিক ভাষা বিভিন্ন অঞ্চল ভেদে ভেদে আলাদা আলাদা হয়। তোমার হচ্ছে সিলেটের মানুষ যে ভাষায় কথা বলে, রাজশাহীর মানুষ সেই ভাষায় কথা বলে না। আবার বগুড়ার মানুষ যে ভাষায় কথা বলে, বগুড়ার মানুষ জিজ্ঞাসা কি, আমরা বলি কি কেমন আছো তুমি, আর বগুড়া মানুষ কয় কেঙ্কা আছো তুমি, এভাবে বলে। হ্যাঁ, তো এই যে আঞ্চলিক ভাষার পার্থক্যটা আছে। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, আঞ্চলিক ভাষারীতি গেল। এখন আসো এক্সাম্পল দেখো। বাংলাদেশের চট্টগ্রামের মানুষের আঞ্চলিক ভাষারীতি ঐক্য মাইনসের দোয়া পোয়া আসিল। এটা কি বুঝছো? বুঝো নাই। এটা দ্বারা কি বুঝাইছে হচ্ছে একজন মানুষের 2টা ছেলে ছিল। তুমি বুঝবা না, প্রাথমিকভাবে তুমি কখনোই ধরতে পারবে না। যারা চট্টগ্রামের মানুষ তারা তো বুঝবে। আচ্ছা, আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয়। এখান থেকে কোশ্চেন আসছে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, এরপরে আসো, আঞ্চলিক ভাষায় শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়। যেমন ছেলে শব্দটি অঞ্চল ভেদে কোনো জায়গায় বলে সোয়াল, কোনো জায়গায় বলে সাওয়াল। আমরা বলি সাওয়াল, নাটোরের মানুষ আমরা বলি সাওয়াল। হ্যাঁ, অনেকে বলে সাবাল, অনেকে বলে সেইলে বলে কারা জানো? কুষ্টিয়ার মানুষজন বলে। তোমরা আমির হামজাকে চিনো? কুষ্টিয়ার বক্তা আমির হামজা, উনি কিন্তু বলে এরকম সেইলে। আমার রুমমেট আছে কুষ্টিয়ার, সে এরকম বলে। আচ্ছা, পোলা, তারপর হচ্ছে পুয়া, বেটা। পোলা বলে হচ্ছে সিরাজগঞ্জের লোকজন, আমার রুমমেটার হচ্ছে সিরাজগঞ্জের, বুঝছো? এরপরে হচ্ছে মানে আমরা 3 জন এক রুমে থাকি। আমি রাজশাহীর, আমরা তো ইউনিভার্সিটি হলে থাকি। তো আমি রাজশাহীর, এক ফ্রেন্ড আছে কুষ্টিয়ার, আরেক ফ্রেন্ড আছে সিরাজগঞ্জে। 3 জন 3 এলাকা। ঠিক আছে, বেড়া, পুত, হুত ইত্যাদি ভাষায় উচ্চারিত হয়। আচ্ছা, এবার আসো প্রমিত ভাষারীতি। ক্লাস কি রেকর্ড হইতেছে তো? হ্যাঁ, হইতেছে। এবার আসো প্রমিত ভাষারীতি। প্রমিত বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ নেয়। সবার গ্রহণযোগ্য মানে এখন কি আমাদের এমন একটা ভাষার দরকার আছে না, যে ভাষাটা সবাই যাতে বুঝতে পারে? সিলেটের ভাষা যেরকম আমি বুঝতে পারতেছি না, তাই না? চট্টগ্রামের ভাষা আমি বুঝতে পারতেছি না। তাহলে আমাদের এমন একটা ভাষা থাকা দরকার যে ভাষাটা আমার সারা বাংলাদেশের সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে প্রমিত ভাষা। ঠিক আছে, এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, ভাষাও যে একটা কঠিন জিনিস, ভাষা আয়ত্ত করা যে একটা কঠিন জিনিস, এটা যে একটা প্রযত্ন লব্ধ এবং শেখার কোনো বিষয়, সেটা তুমি যখন প্রমিত ভাষায় কথা বলতে যাবা তখন তুমি বুঝবা। হ্যাঁ, আচ্ছা, এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলা হয়। এইখান থেকে দেখো কোশ্চেনটা এসে বসে আছে। ভাষার সর্বগ্রাহ্য বা গ্রহণযোগ্য ও সমকালে সর্বোচ্চ মার্জিত রূপকে কোন ধরনের ভাষারীতি বলা হয়? প্রমিত ভাষারীতি বলা হয়। যেমন ওখানে লেখা ছিল কি, এখানে লেখা ছিল যে এক লোকের 2 জন ছেলে ছিল, আবার চট্টগ্রামের ভাষায় ওইটা বলছে কিন্তু একজনের 2টো ছেলে ছিল। এইটা হচ্ছে প্রমিত ভাষা। আচ্ছা, এবার আসো সাধু ভাষারীতি।
যে ভাষারীতি অধিক গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষা রীতি। সাধু ভাষায় তোমার কোনো আঞ্চলিকতা থাকবে না। একজন ব্যক্তির দুইটি পুত্র ছিল। এই রীতি শুধু লিখিত গদ্যে দেখা যায়, গল্পে দেখা যায়, লিখিত গদ্যে দেখা যায়। লিখিত গদ্য চেনো তোমরা? এই যে ইয়েতে পড়ো না, তোমাদের বাংলা বইতে পড়ো, এইটার কথা বলতেছে। আচ্ছা, যে ভাষা রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী ও আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষা রীতি। আচ্ছা, এবার আসো চলিত ভাষা নর্মালি আমরা যে ভাষায় কথা বলি। ভাগীরথীর নদীর তীরবর্তী স্থানসমূহে মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে এবং প্রাদেশিক শব্দাবলী গ্রহণ চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। সংজ্ঞা তোমার না মুখস্থ করলেও চলবে এখন, কিন্তু সংজ্ঞা তাদের মুখস্থ করা লাগবে তোমরা তো বার্ষিক পরীক্ষার্থী, সরি তোমাদের সংজ্ঞা মুখস্থ করা লাগবে, সংজ্ঞা মুখস্থ করা লাগবে। আচ্ছা, আমি মানে খালি বৃত্তি পরীক্ষার জন্য পড়াইতেছিলাম, সংজ্ঞা মুখস্থ করা লাগবে। আচ্ছা, এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়। তাহলে চলিত ভাষা কাকে বলে? ভাগীরথীর নদীর তীরবর্তী স্থানসমূহে মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাচনভঙ্গির সহযোগে গড়ে ওঠে চলিত ভাষারীতি। আচ্ছা, একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, এখন আসো সাধু ভাষার বৈশিষ্ট্য কি আর চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে, আমাদের কোশ্চেনেও আসে। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য কি? সাধু ভাষার রূপ হচ্ছে অপরিবর্তনীয়। সাধু ভাষার রূপ পরিবর্তন হয় না। সাধু ভাষার রূপ কখনো পরিবর্তন হয় না, কিন্তু চলিত ভাষার রূপটা পরিবর্তন হয়। আচ্ছা, এই ভাষা রীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। সাধু ভাষা মানে হচ্ছে ফর্মালিটি মেনটেন করা লাগবে, সবকিছু তোমার মেনটেন করা লাগবে, সূত্র অনুযায়ী তোমার সবকিছু করা লাগবে, ঠিক আছে? সূত্র বাইরে যে তুমি কোনো কিছু করতে পারবে না। সাধু ভাষার ক্ষেত্রে এটা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে, এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। আচ্ছা, সাধু ভাষা রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য গাম্ভীর্য আছে। সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি উপযোগী নয়। সাধু ভাষা রীতি শুধুমাত্র কি লেখায় ব্যবহৃত হয়, তাই তুমি সাধু ভাষায় তুমি কথা বলতে পারবা না, বক্তৃতা দিতে পারবা না, ভাষণ দিতে পারবা না। সেসব জায়গায় তোমার ভাই কি করা লাগবে? চলিত ভাষায় ব্যবহার করা লাগবে। তার মানে সাধু ভাষায় কি করা হয়? শুধুমাত্র লেখা হয়। সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সম্পূর্ণ ব্যবহৃত হয়। আচ্ছা, এখান থেকে মনে রাখার মতো তিনটা জিনিস: সাধু ভাষায় রূপ অপরিবর্তনীয়, তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি আছে এখানে। এরপরে এই যে কোশ্চেনটা, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ভাষা রীতিতে শুধু লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি উপযোগী নয়। সাধু ভাষার বৈশিষ্ট্য শেষ, এবার আসো চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল চলিত ভাষা, এবং একটা গতিশীল ভাষা, মার্জিত একটা ভাষা। আচ্ছা, কেউ বলবে না তোমাকে, তুমি যখন চলিত ভাষায় কথা বলবা কেউ তোমাকে বলবে না ছেলেটা পশগিরি দেখাইতেছে, এই টাইপের কেউ বলবে না। কিন্তু তুমি সাধু ভাষায় কথা বলতে যাও, বলবে আসছে পশ, আসছে স্মার্ট, এই টাইপের বলবে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য বলা এটা হচ্ছে একটা মার্জিত ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এবং এটি পরিবর্তনশীল। চলিত ভাষা কি পরিবর্তনশীল, কিন্তু সাধু ভাষা অপরিবর্তনশীল। আচ্ছা, এখান থেকে কিছু কোশ্চেন আসছে। আচ্ছা, চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে দেখে আসছি যে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এই সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য আকারে তোমার পড়া লাগবে। কি করা লাগবে? পার্থক্য আকারে পড়া লাগবে। এই যে পার্থক্য আকারে লেখা আছে, পার্থক্য আকারে তোমার মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? পার্থক্য আকারে তাহলে আমরা পড়ে ফেলি। তার মানে সাধু ভাষা হচ্ছে লেখার ভাষা, আর চলিত ভাষা কি? চলিত ভাষায় তুমি মুখে বলতেও পারবা, লিখতেও পারবা, ঠিক আছে? কিন্তু সাধু ভাষা তুমি মুখে বলতে পারবা না। এরপরে আসো, সাধু ভাষার রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে না, ব্যাকরণের নিয়ম মেনে চলে না, আর এটা হচ্ছে মেনে চলে। আচ্ছা, সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, মানে সাধু ভাষায় সবকিছু ফর্মালি হওয়া লাগবে, রুলস ওয়াইজ হওয়া লাগবে, রুলস এর বাইরে যাওয়া যাবে না। সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। কিন্তু কিন্তু চলিত ভাষা রীতিতে পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হইতে পারে। আচ্ছা, সাধু ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। তৎসম ও সংস্কৃত ভাষা, এখন কোশ্চেন আসতে পারে তোমার তৎসম ও সংস্কৃত ভাষা কি, সেটা আমি পড়াবো, সেটাও আমি পড়াবো সামনের ক্লাসে। এক ক্লাসে এত কিছু পড়ানো ঠিক হবে না। চলিত ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার কম, এখানে বেশি, এখানে কম, কম। চলিত ভাষা কম। আচ্ছা, সাধু ভাষাটা তোমার হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য বা ভাষণ দেওয়ার জন্য উপযোগী নয়, কিন্তু চলিত ভাষাটা হচ্ছে উপযোগী। আচ্ছা, সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া, অব্যয় পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, কিন্তু এখানে শুধু সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আচ্ছা, সাধু ভাষা গুরু গম্ভীর, দুর্বোধ্য, দুর্বোধ্য মানে কঠিন, আচ্ছা মন্থর, আস্তে আস্তে বলা লাগে। কিন্তু চলিত ভাষা কি চটুল, সরল, সাবলীল, আমি যেভাবে কথা বলি, ঠিক আছে। সাধু ভাষা কি অপরিবর্তনীয়, তাই এটাকে বলা হচ্ছে কৃত্রিম। এবং এই সিঙ্গেল একটা কোশ্চেন কতবার যে আসছে দেখো, কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? দেখো, মাদ্রাসা ময়মনসিংহ বোর্ড 2019, কুষ্টিয়া বোর্ড 2019, সিলেট বোর্ড, আরো কতগুলো স্কুলে আসছে। সাধুরীতির বৈশিষ্ট্য কি? কৃত্রিম, কৃত্রিম, অপরিবর্তনীয় না, কৃত্রিম। আর চলিত রীতির ভাষারীতির চলিত ভাষারীতি কি? পরিবর্তনশীল, তাই এটা হচ্ছে জীবন্ত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতি পার্থক্য দেখা যায়। বিশেষ্য পদের রূপে, সর্বনাম পদের রূপে, ক্রিয়াপদের রূপে, অব্যয় পদের রূপে। আচ্ছা, এখানে বাকি যা আছে এগুলো তোমরা রিডিং করবা, এগুলোতে আর তেমন কিছু পড়ানোর নাই। এখানে উদাহরণ দেওয়া আছে, এটা না পড়লেও চলবে। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের এই ভাষা ক্লাসটা শেষ। ভাষা একদমই সহজ, কিছু ছিল এর মধ্যে, এভাবে লাইন বাই লাইন ধরে ধরে তোমাকে এমসিকিউ গুলো পড়ে ফেলা লাগবে। যখন তুমি এমসিকিউ গুলো পড়ে ফেলবা, দেখবা প্রথমবার তোমার পড়তে কষ্ট হবে, ঠিক আছে, কারণ দাগায় দাগায় পড়া লাগবে। প্রথমবার তোমার কষ্ট হবে, দ্বিতীয়বার তোমার কষ্ট হবে না। দ্বিতীয়বার তোমার রিভাইজ দিতে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে। এই ভাষা রিভাইজ দিতে সর্বোচ্চ গেলে তোমার 4 থেকে 5 মিনিট লাগবে দ্বিতীয়বার, ঠিক আছে। আর পড়াশোনাটা ডিপেন্ড করে রিভাইজের উপরে। রিভাইজ যখন তুমি দিবা না ভালো করে, লাভ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের ভাষার উপর ক্লাস এখানে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।